বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ ২৬ জুন মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস, বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশে মাদকের বিস্তার আমরা সবাই জানি সর্বত্র। শিশু, বৃদ্ধ, মধ্যবয়সী, নারী, পুরুষ, এমন কোনো শ্রেণী, পেশা, গোত্র নেই মাদক যাদেরকে স্পর্শ করেনি। এবং সরকার নানাভাবে নানা সময়ে এই বিষয়ে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে, কিন্তু চ্যালেঞ্জটা অনেক বড়। কারণ এগুলো যাদের নিয়ন্ত্রণ করবার কথা রাজনৈতিকভাবে কিংবা প্রশাসনের দিক থেকে, তাদেরও অনেকে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। এবং এটা এক ধরনের ব্যাধি, এটাকে কিভাবে কমিয়ে আনা যায় এবং এর চিকিৎসা কী, আইনি পদক্ষেপ কী হতে পারে, বিকল্প কী, এসব নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন মাদকদ্রব্য ও নেশা বিরোধী নেশা নিরোধ সংস্থা মানুষের সভাপতি, 21শে পদকপ্রাপ্ত অধ্যাপক ডক্টর অরূপরতন চৌধুরী, চিকিৎসক এবং সঙ্গীত শিল্পীও তিনি। আমার ডানের রয়েছেন অ্যাথেনা লিমিটেডের লিড সাইকোথেরাপিস্ট নুসরাত সাবরিন চৌধুরী, এবং টেবিলের একেবারে ডান প্রান্তে রয়েছেন ব্যবসায়ী নেতা এবং আমি বলবো যে শঙ্করজয়ী পিতা। আমরা যখন মাদক নিয়ে কথা বলেছি বহু বছর ধরে, তৃতীয় মাত্রার সঙ্গে অন্তত এই ইস্যুতে তিনি আমাদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত, শাহেদুল ইসলাম হেলাল। স্বাগত আপনাদের তিনজনকেই তৃতীয় মাত্রায়। আমি প্রফেসর অরূপরতন চৌধুরী, আপনার কাছ থেকে একটু এবারকার প্রতিপাদ্য বিষয়টা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আজকে তৃতীয় মাত্রার মতো একটি জনপ্রিয় অনুষ্ঠানে মাদক বিরোধী বিষয় নিয়ে আজ আলোচনার জন্য আমাদের ডাকার জন্য। প্রতি বছরই একটি বিষয়কে প্রতিপাদ্য বিষয় হিসেবে নেওয়া হয়। এবারের বিষয় হচ্ছে ওয়ার্ল্ড ড্রাগ প্রবলেম, পারসিস্টিং ইস্যুস, নিউ চ্যালেঞ্জেস, ইনোভেটিভ রেসপন্সেস। সেটা বাংলায় আমরা বলছি যে বিশ্বে মাদক সমস্যা, বিদ্যমান সংকট, নতুন চ্যালেঞ্জ এবং উদ্ভাবনী সমাধান। তো এই প্রতিপাদ্য বিষয়ের মধ্যে দিয়ে যে বিষয়টাকে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশেও কিশোর তরুণদের মধ্যে কিন্তু এই মাদকাসক্তির প্রাদুর্ভাবটা উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি বৃদ্ধ ব্যবহার করেছি, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। হ্যাঁ, এবং তাদের বিরুদ্ধে এক ধরনের মাদক ব্যবহারের অনেকের মধ্যে, সবার মধ্যে না হলেও অবশ্যই আছে। জি। তো তরুণদের মধ্যে কেন মাদকাসক্তি আমরা জোর দিচ্ছি বা এবার প্রতিবেদনে জোর দেওয়া হচ্ছে, তার কারণটা হচ্ছে যে তরুণ বয়সে যারা মাদকাসক্ত হয় তাদের অঙ্কুরেই তাদের জীবনটা নষ্ট হয়ে যায়। মাদকের একটা পরিণতি, যেটা সায়েন্টিফিক্যালি একজন চিকিৎসক হিসাবে আমি বলতে পারি যে মাথার চুল থেকে পায়ের নখ, এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটা মাদকের জন্য ক্ষতিগ্রস্ত না হয়। এবং সেটা ভেরি স্লো পয়জনিংয়ের মতো, ধীরে ধীরে সে অঙ্কুরে বিনষ্ট হয়ে যায়। তবে এই কথা বলা অনিবার্য যে আমি যে বিষয়টা নিয়ে দীর্ঘ 40 বছর আন্দোলন করছি, ধূমপান। এই ধূমপানটা হচ্ছে মাদকের নাটের গরু। আমাদের গবেষণা আমরা দেখিয়েছি মাদকাসক্তদের মধ্যে 98% ধূমপায়ী, অর্থাৎ তারা ধূমপান দিয়েই তাদের নেশাটা শুরু করে। কারণ এই তামাকের ধোঁয়াতে রয়েছে 7365টি রাসায়নিক পদার্থ, যেগুলো সবই টক্সিক। তার মধ্যে 70টি কার্সিনোজেনিক, ক্যান্সার তৈরি করে, এবং একটি হচ্ছে WHO ব্যাখ্যা অনুযায়ী মাদক, সেটার নাম হচ্ছে নিকোটিন, যেটা ব্রেইনের রিসেপ্টর সেলে একবার গেলে সে আরেকবার চায়। তো এই যে কার্ভিংটা তার হয়, তখন সে ধীরে ধীরে একটা থেকে দুটা থেকে তিনটা, এইভাবে 10টা 20টা চেইন স্মোকার হয়ে যায়। পরবর্তীতে আরও হার্ড ড্রাগসের দিকে সে যায়। সে গাঁজা, ফ্যান্সিডিলিয়া বা অ্যালকোহল, এতে নানান মাদকে তারা আসক্ত হয়। তো এই যে তরুণরা এটা হয়, এটার কারণগুলোও চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা, যে পিয়ার গ্রুপ প্রেশার যেটা বলি আমরা, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে। যেমন একটা উৎসবের দিন বা আনন্দের দিন, তারা বলছে চলো আজকে একটু আনন্দ করব, আজকে একটা সিগারেট খাই বা একটা মাদক নেই, কালকে তো আর খাবো না, আজকে আনন্দ করব। কিন্তু এই যে তারা প্রথমটা শুরু করলো এই আনন্দের দিনটাতে, নেক্সট ডেতে তার মধ্যে আবার সেটা খাওয়ার একটা প্রবণতা গভীরভাবে উদ্রেক হয়।
এবং সেটাই হচ্ছে ডেঞ্জারাস। এই জন্য আমরা আমাদের স্লোগানটা বলেছি মাদককে না বলুন, জাস্ট সে নো টু ড্রাগস। এইটা আমরা তরুণদেরকে আমরা সচেতনভাবে এটা তাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। সুতরাং এই যে আস্তে আস্তে তারা আস্তে মাদকের দিকে চলে যাচ্ছে, একটা পিয়ার গ্রুপ প্রেশারে বলেন, কৌতূহলে বলেন, অনেক সময় সেটা কিউরিয়াসিটির থেকে হয়, কারণ তরুণ বয়সে একটা কিউরিয়াসিটি হয়। আরেকটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আমি উল্লেখ না করেই পারছি না, এখন কিন্তু মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি পপুলার নাও। তো আমাদের এক সময় যখন আমরা আন্দোলন শুরু করি তখন সোশ্যাল মিডিয়া এত স্ট্রং ছিল না, কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে আমরা ওটিটি প্ল্যাটফর্মে এখন দেখছি যে নাটকে, সিনেমায় নায়ক নায়িকার মুখে মাদক যেমন দেখানো হচ্ছে, সেরকম সিগারেট, ধূমপানের দৃশ্য দেখানো হচ্ছে, যেটার কারণে তরুণরা, কিশোররা কিন্তু ইনফ্লুয়েসড হচ্ছে, তারা আগ্রহী হচ্ছে, উৎসাহিত হচ্ছে এটা নেওয়ার জন্য। তো এটা কিন্তু একটা বিশাল দিক, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহু আগে তো দৃশ্য দেখাবার সময় তো ধূমপান একটা ওয়ার্নিং সাইন দেওয়ার কথা, থাকা, কিন্তু যেটা দেওয়ার কথা সেটা দেওয়া হচ্ছে না। এটা নিয়ে আমরা কিন্তু আমাদের মানুষ থেকে আমরা ফিল্ম সেন্সর বোর্ড এবং ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের সাথে, ফিল্ম ডাইরেক্টর অ্যাসোসিয়েশন, প্রডিউসার অ্যাসোসিয়েশনের সাথে কয়েকবার বৈঠক করেছি এবং তাদের বোঝানোর চেষ্টা করেছি যে এই সকল দৃশ্য যখন দেখবেন সিনেমাতে বা নাটকে, আপনারা সেগুলোকে সেন্সর করবেন এবং তার জন্য আইন মেনে তারা কাজটা করে। আমি আসছি আপনার কাছে নুসরাত, অনেক পেশেন্ট আপনার কাছে আসে এবং আমি সূচনায় যেটা বলছিলাম যে মাদকের ছোঁয়া সর্বত্র, এমন কোনো শ্রেণী, পেশা, গোত্র, ধনী দরিদ্র নেই যেখানে মাদক নেই। আমি কি খুব বেশি বলেছি? আপনার কাছে মনে হয় মানে আমার ধারণা যে খুব কম পরিবার পাওয়া যাবে যেখানে কম বেশি মাদকের ছোঁয়া নেই। নিদেন পক্ষে কোর ফ্যামিলিতে না থাকলে এক্সটেন্ডেড ফ্যামিলি পর্যন্ত খুঁজলে পাওয়া যাবে। নিঃসন্দেহে তাই, আপনি খুব সুন্দর করে বলেছেন ভাইয়া। এখন এই মুহূর্তে যেটা হচ্ছে যে মাদকাসক্তি কিন্তু একটা ক্রমবর্ধমান এবং জটিল একটা পরিস্থিতি হয়ে আমাদের সামনে দেখা দিয়েছে। এবং আমি যদি সাম্প্রতিক একটা জাতীয় গবেষণার একটা যদি আমি বলি, যে সেখানে কিন্তু অদ্ভুতভাবে হচ্ছে যারা গাঁজা আসক্ত, 61 লাখ মানুষ কিন্তু গাঁজা আসক্ত। ইয়াবা যদি বলি সেখানে 23 লক্ষ আছে এবং অ্যালকোহলের পরিমাণও কিন্তু 20 লক্ষ আছে। সুতরাং যেখানে কিন্তু আমাদের মনে করা হচ্ছে যে হয়তো মাদকের পরিমাণটা অনেকটুকুই কম, সেখানে কিন্তু একটা হিউজ পপুলেশন, এবং যেটা মোট জনগোষ্ঠীর 5%। এবং সব থেকে একটা অ্যালার্মিং যেটা 17 বছরের বয়সের মধ্যে 1/3 অফ দিস পপুলেশন যারা হচ্ছে প্রথম ইনটেক করছে, মাদকটা গ্রহণ করছে, এবং সেই থেকে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে কিন্তু 60% যারা প্রথম মাদক নিচ্ছে। তো এই যে একটা বড় সংখ্যক একটা জনগোষ্ঠী, এবং সেটা কিন্তু আসলে খুবই অল্প সময়ের মধ্যে, ফেব্রুয়ারির থেকে জুন পর্যন্ত 2025 সালের এর মধ্যে হচ্ছে এই গবেষণাটা, জাতীয় গবেষণাটা আসলে হয়েছে। কিন্তু যদি আমরা একদম সারা বছর ব্যাপী দেখি, এবং আরও অনেকে তো আসলে ইনফরমেশন কিন্তু আমরা সকলে দিই না স্টিগমার কারণে, অনেক জায়গা থেকে অনেক গোপনীয়তা আছে, পরিবার গোপন করে যায়, সেই বিষয়গুলো কিন্তু আমাদের আসলে দৃষ্টিগোচর হয় না। তো তারাও যদি আসে হয়তো বা এই পপুলেশনের জায়গাটা আরও অনেক বেশি বাড়বে। তো আমরা এমন কোনো সমাজের জায়গাতে দেখি না যেখানে মাদকের ভয়াল থাবাটা আসলে নেই, এবং সেটার ইম্প্যাক্টটা এটা আমরা এখন দেখতে পাচ্ছি, কনসিকুয়েন্সগুলো আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি। আপনার কি ধারণা যে এটার এত বিস্তার ঘটছে কেন? প্রফেসর চৌধুরী কিছুটা টোবাকোর কথা বলেছেন, কিছুটা পিয়ার প্রেশারের কথা বলেছেন, আপনার ধারণা কি, মানে হোয়াটস ইউর ফাইন্ডিংস? অবশ্যই স্যার যেখানে বলেছেন যে সিগারেট তো আসলে একটা গেটওয়ে, এবং এটা শুরুই হয় কি মাদকের প্রত্যেকটা জায়গা থেকে শুরু হয় কিন্তু আসলে ধূমপান দিয়ে। আমাদের যদি ক্লিনিক্যাল জায়গা থেকে আমরা দেখি এবং গবেষণালব্ধ ফলো যেটা হয়, সেখানে কিউরিওসিটি এখন অনেক বেশি ইয়াং জেনারেশনের মাঝে, এবং তারা বিভিন্নভাবে সোশ্যালি সব জায়গা থেকে আসলে ইনফ্লুয়েসড হচ্ছে, পিয়ার প্রেশার, সামাজিক প্রভাব রয়েছে, এবং সেই সাথে একটা বিষয় উল্লেখ না করলেই নয় যে মানসিক চাপ, ট্রমা, এগুলো কিন্তু রয়েছে। তারা অনেক সময় এটাকে ম্যাল অ্যাডাপটিভ কোপিং মেকানিজম হিসেবে কিন্তু কাজ করছে, যেখানে হয়তো সে সামাজিক বিভিন্ন অনেক প্রেশার, একাডেমিক প্রেশার বা অ্যাংজাইটি, রিলেশনশিপ ইস্যুস, এগুলো হয়তো সে হ্যান্ডেল করতে পারছে না, একটা হেলদি কোপিং স্কিল নিয়ে সে বড় হচ্ছে না। সেই জায়গা থেকে মাদকটাকে সে এটাকে খাপ খাইয়ে নেওয়ার একটা জায়গা হিসেবে সে তৈরি করছে। এবং সেই সাথে আরও দেখা যাচ্ছে যে অর্থনৈতিক একটা প্রেশার থাকে। বিভিন্ন জায়গায় আমরা দেখি যে তার আনস্টেবল হয়তো ওয়ার্ক প্লেস, ওয়ার্ক লাইফ, এই বিষয়গুলোও কিন্তু কারণ হিসেবে অনেক কাজ করে। আমি আসবো আবার আপনার কাছে। মিস্টার শাহিদুল ইসলাম হেলাল, আপনার জার্নিটাও মোটামুটিভাবে অনেক লম্বা, এবং আপনি অনেক ক্ষেত্রে আমি বলবো যে সাকসেসফুল আপনার জার্নিতে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হচ্ছে যে এই বিষয়ে কাজ করতে গিয়ে আপনার নিজের কিছু ফ্রাস্ট্রেশনও তৈরি হচ্ছে। আমি তো আপনার কাছ থেকে শুনতে চাই। আমি প্রথমে আপনাকে এবং চ্যানেল আইকে ধন্যবাদ জানাই। আমাকে মানে 2004-এ আমার মনে হয় তার আগে 2002-তে হতে পারে, 2002-তে যখন আমি আমার পরিবার, আমার সন্তানকে নিয়ে মাদক নিয়ে রিয়েল প্রবলেমে ছিলাম,
যে কন্টিনিউয়াস মিথ্যা বলে যেতাম আমার ছেলেকে প্রোটেক্ট করার জন্য, কারণ ওই আমলে কথাবার্তাও হতো না। আপনি আমাকে এনকারেজ করেছেন যে এসে কথা বলতে, কথা বলার পরে কিন্তু আমার ফ্যামিলির পুরো লাইফ চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড এখানকার তৃতীয় মাত্রার প্রোগ্রামের দ্বারা আমার মা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন সবাই জানতে পারছে যে আমরা কীরকম ক্রাইসিসে যাচ্ছি। এর আগে কিন্তু আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছিল, আমরা মিথ্যার উপরে বাস করতাম। তারপর থেকে কিন্তু মিথ্যা বলতে হয় নাই। তারপর থেকে যেটা হয়েছে যে সবাই আমাদের যেমনটা বলছেন এক ধরনের স্টিগমা, এক ধরনের হ্যাঁ ওপেন ওটা ভেঙে গেছে। তো ওই আমলে ওটা ভাঙা কিন্তু বিরাট একটা জিনিস ছিল। এই জন্য আমি রিয়েলি গ্রেটফুল টু ইউ যে আপনি একটা বিরাট ক্যাটালিস্ট ছিলেন আমার সন্তানকে ভালো করার জন্য। তো তখন তো এত হেল্প ছিল না, এরকম ওদের মতো কেউ ছিল না, জানাও ছিল না, সোশ্যাল মিডিয়াও অত স্ট্রং ছিল না। তা যেহেতু লুকিয়ে রাখতাম, সুতরাং খবরগুলিও পেতাম না। তা আমাদের যেই প্রবলেমটা হয়েছে এটার জন্য যে আমরা প্রায় তো আপনাকে ধন্যবাদ এই কারণে যে আপনি প্রথম খোলামেলা কথাবার্তা বলায় অনেকে অ্যাটলিস্ট টেলিভিশনে সে কথা না বললেও নিজস্ব পরিমণ্ডলে কথাবার্তা বলা একটু সাহস নিশ্চয়ই পেয়েছেন। আপনার সাথেও কথা বলেছে, আমার সাথেও অনেকে, এবং আপনি তো ভিকটিমদের একটা ফ্যামিলিও করেছেন, মানে গ্রুপ করেছিলেন, একাধিক গ্রুপ ছিল। এবং উনি এই কথাগুলো বলার পর আমি বাংলাদেশ টেলিভিশন একটা প্রোগ্রামই শুরু করি, যারা ভিকটিম তাদেরকে নিয়ে এসে আমি ইন্টারভিউ নিতাম, এবং সেই সাহসটা কিন্তু শুরু হয়েছিল। কিন্তু দিনের শেষে কিন্তু আমারই সবচেয়ে বড় উপকার হয়েছে, আমার ফ্যামিলির। তখন আমরা বুঝতে পেরেছি যে এখনো যে প্রবলেমটা রয়ে গেছে যে মাদকাসক্তি, যে তাকে দোষী হিসাবে দেখা হয়, যেটা ওয়ার্ল্ডের প্রায় সব দেশ এটা শুরু করেছিল এইভাবে। ব্যাংককে, থাইল্যান্ডের কথা মনে আছে, বেশ কয়েক বছর আগে শুট এট সাইট নিয়ম করে দিয়েছিল যে মাদক দিয়ে দেখা হয়। সিঙ্গাপুর ওয়াজ ভেরি টাফ অন দিস। পর্তুগাল সবচেয়ে বেশি হিরোইন ইউজ হতো, ওখানেও খুবই টাফ ছিল। ওরা কিন্তু আস্তে আস্তে সফটওয়্যার অ্যাটিটিউড দিয়েছে। পর্তুগালে 2002 থেকে 4-এর মাঝে ওরা মাদকাসক্তি যে নেয় ওকে দোষী না ভেবে এটাকে মানসিক রোগ হিসাবে ট্রান্সফর্ম করেছে। এবং যে মাদকাসক্তি যদি ধরা পড়তো ওদেরকে সরকার হেল্প করতো রিহ্যাব সেন্টারে নিয়ে যাওয়ার জন্য। তো তখন দেখা গেল পার্লামেন্টে এবং এভরিওয়্যার পিপল ওয়ার টকিং অ্যাবাউট ইট। 10 বছর পরে ওরা স্ট্যাটিস্টিক দেখেছে ওদের এইচআইভি এইডস কমে গেছে, মাদক গ্রহণও অনেক কমে গেছে। বিকজ সোসাইটিতে একটা অ্যাকসেপ্টেন্স আসছে। আমার মনে হয় আমাদের দেশে এখনও ওই সিচুয়েশনটা রয়ে গেছে যে আমার সন্তান যদি মাদকাসক্ত হয় আমরা ওকে ক্রিমিনাল ভাবি, অ্যান্ড প্যারেন্টরা একটা ক্রিমিনালের অভিভাবক হিসাবে চিহ্নিত হয়। যদি এটাকে যদি আমরা যদি মানসিক রোগ হিসাবে যদি ট্রিট করি তাহলে কিন্তু প্যারেন্টসদের জন্য, অভিভাবকদের জন্য কিন্তু এটা নিয়ে কথাবার্তা অনেক ইজি হয়। আর মাদকাসক্ত আমি যেটা দেখলাম যে আমি অনেক মাদকাসক্ত রিকভারিং অ্যাডিক্টসের সাথে আমি অনেক সময় কাটিয়েছি, যে ওরা যখন শুরু করে ওরা কিন্তু নিজের ইচ্ছায় করে, একা একা করে, ফাইনাল ডিসিশনটা একা নেয়। কিন্তু ওর যখন রিকভার করতে হবে তখন কিন্তু ও একা পারবে না, ওকে সবার সাপোর্ট দরকার। এই সাপোর্টটা আসবে আমার মনে হয় এরকম খোলামেলা আলাপ করা, এটাতে কিন্তু আমরা অ্যাওয়ারনেসে কিন্তু অনেক পেছনে পড়ে আছি। এখন সাহায্যের অনেক হাত আছে, ইনফরমেশনের হাত আছে, কিন্তু অ্যাওয়ারনেসের হাতটা নাই। যে অ্যাকসেপ্টেন্স, ইটস এ প্রবলেম, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। এটাকে যদি আমরা যত লুকানোর চেষ্টা করব, যত এই যে এখন বলা হচ্ছে যে চাকরিতে ডোপ টেস্ট হবে, ইতে ডোপ টেস্ট হবে, এই ভয় দেখিয়ে আমার মনে হয় পার্ট অফ দ্য জব উইল বি সলভড। কিন্তু সলভ হবে হলো যে খোলামেলার জন্য আলাপ করতে পারে। একটা ভয় দেখিয়ে কোনো সমস্যার সমাধান হয় না কোনোদিন। একদম। এবং আমরা এটাকে নৈতিক সংকট হিসেবে দেখছি, অথবা আইন শৃঙ্খলার একটা বিষয় হিসেবে নৈতিক দেখছি। সংকট না, ওখান থেকে বের হয়ে যেতে হবে। আপনারা একটা সাপোর্ট গ্রুপ করেছিলেন যতদূর আমার মনে পড়ে, এবং একটা টেলকোর সহায়তা নিয়ে হটলাইনও করেছিলেন। তখন আপনার প্রোগ্রাম করার পরে তখন গ্রামীণ ফোন আমাদেরকে 3টা ফোন দিয়েছিল, যেটার কল ফরওয়ার্ডিং ফ্রি ছিল। আমরা 3টা প্যারেন্টস ওটা আনসার করতাম। কন্টিনিউ করছেন না? করছি না আসলে। ওই টাইমে আমরা একটা প্যারেন্টস গ্রুপ করেছিলাম 20 থেকে 30 জন, পরে তো 40 জনের মতো আমরা ফ্যামিলি যাদের এই প্রবলেম ছিল আমরা এভরি মান্থ মিট করতাম। মিট করে কিন্তু আমরা ড্রাগ সম্বন্ধে কিছু বলতাম না, আমরা যে নিজেদের ফ্রাস্ট্রেশনটাকে শেয়ার করতাম।
আর আমাদের সন্তানরাও থাকতো। তো এতে হতো কি, ওদের মধ্যে একটা ইউনিটি তৈরি হতো, যে আমার বাসায় ওর বন্ধু যে আগে ড্রাগ নিত, ও আমার বাসায় এসে রইল, আমার সন্তান আর একজনের বাসায় রইল, আমরা একটা কমিউনিটি তৈরি করে ফেলেছিলাম। এটা আস্তে আস্তে এখন আর নেই। তা আমি আশা করি যে যেহেতু সব লেভেলেই মাদকাসক্ত আছে, মানে মাদকের প্রবণতা আছে, সোসাইটির যে লেভেলের লোক, ওই লেভেলের লোকেরা কমিউনিটি তৈরি করতে পারে নিজেরা, দ্যাট উইল বি ভেরি হেল্পফুল। কারণ সেটা তো ধরেন সমাজের উঁচু তলার মানুষরা বা মধ্যবিত্তরা করতে পারবে, একেবারে নিচের প্রান্তিক জনগোষ্ঠীতে তো মাদক ব্যাপক আছে, রাস্তাঘাটেও তো আমরা দেখতে পাই। এরা তো আর কমিউনিটি করার, আমি মনে করি ওরাও পারবে, ওরাও তো ফ্যামিলি ওয়াইজ থাকে, ওরাও নিজেদের ফ্যামিলি ছাড়াও থাকে, আলাদাও থাকে, কথাবার্তা বললে কিন্তু সোশ্যাল সাপোর্ট বা রাষ্ট্র সহায়তা না। আমাদের তো সবচেয়ে বড় প্রবলেম হলো যে মাদকাসক্ত, ওকে আমরা ঘৃণা করি, দিস ইজ এ ফ্যাক্ট। কিন্তু যে মাদকাসক্ত, ওকে ফিরিয়ে আনার জন্য ভালোবাসাটাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি। সুতরাং এখানে দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। সুতরাং আমাদের ওদেরকে ভালোবাসা দিতে হবে, অ্যান্ড ইটস টাফ লাভ যেটা দিতে হবে। প্রফেসর অরূপ রতন চৌধুরী, বাংলাদেশের পরিস্থিতি কিছুটা নুসরাতের কথায় কিছু কিছু স্টাডি তিনি উল্লেখ করেছেন। আমি আপনার কাছ থেকে আপনার ফাইন্ডিংস, পরিস্থিতিটা আসলে বাংলাদেশে কি, এবং এখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে আপনার মেনি ইয়ার্স, এবং তারা খুব অল্প সময়, 4 মাসের কিছুটা বেশি সময়, তাদের অ্যাপ্রোচ কি এই জায়গায় আপনি দেখতে পান, বা কী ধরনের পদক্ষেপ, কি কমিটমেন্ট, যেটাই বলি না কেন আমরা? ধন্যবাদ। আসলে মাদকাসক্তি নিয়ে বা কতজন আসক্ত সেটা নিয়ে আমাদের ন্যাশন ওয়াইড কোনো সার্ভে নাই, এবং এমন কোনো ইস্যুজ আছে কিনা যে বিশেষ বিশেষ অঞ্চলে, হ্যাঁ সেটা আছে, এবং সেটার বিষয়ে আমি বলছি। কাদের মধ্যে বেশি? যেমন ধরেন এই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, তারা একটা সার্ভে করেছিল, যেটা আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেও তাদের সহায়তা ছিল। সেখানে তারা বলছে দেশে 82 লক্ষ মাদকসেবী আছে, এবং তার মধ্যে ধরেন যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে যে 18 বছরের আগেই 90% তারা মাদক নিয়েছে, এবং তারা বলছে যে এই 33% 8 থেকে 17 বছর বয়সে মাদক শুরু করেছেন, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। এবং একটা বড় অংশ চিকিৎসা নেয় না, যারা নেয় তারা ধারাবাহিক সেবা পায় না, সুতরাং তারা পুনরায় মাদকাসক্ত হয়। ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ যেটাকে আমরা বলি, যেটা আপনি যদি একটা পূর্ণাঙ্গ চিকিৎসা একটা মাদকাসক্তকে না দিতে পারেন, কন্টিনিউয়াস ফলো আপ, এটা লাইফ লং ডিজিজ, ডায়াবেটিসের মতো, যে কোনো সময় ট্রিগারিং হয়। সুতরাং তাকে কন্টিনিউয়াস ফলো আপে রাখার যে সিস্টেমটা, সেটা অনেকেই পায়নি। আরেকটা যেটা অ্যালার্মিং, সেটা 90% বলছে যে মাদকটা বাংলাদেশে সহজলভ্য, ইজিলি অ্যাভেলেবল। এবং ঘটনাটা ঘটেছে করোনার সময়ে, যখন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, তখন ইন্টারনেট ব্যবহার করতো সব ছাত্রছাত্রীরা। ওই সময় কিন্তু মাদক ব্যবসায়ীরা কিছু কিছু অ্যাপসের মাধ্যমে অনলাইন মাদক বিক্রি শুরু করে, সেটা আমাদের সার্ভে তো আছে, এবং সেখান থেকে চালু হয়ে যায়, এবং সেটা এখনও বলবৎ আছে। এবং আমরা যেটা বলি, সরকারের কাছেও আমরা যখন যাই, আমরা বিভিন্ন বিষয়ে তুলি, কিন্তু আমরা বলি যে আপনি স্থলপথ, নৌপথ, বিমানপথ, আপনার আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে যতই আপনি নিয়ন্ত্রণ করেন না কেন, ওই যে মাদক ব্যবসায়ীরা বলে যে তুমি থাকো ডালে ডালে, আমি থাকি পাতায় পাতায়। সুতরাং তুমি যখন ওইখানে যাচ্ছ, আইনশৃঙ্খলা বাহিনী স্থলপথে, তারা চলে যাচ্ছে অন্য পথে, অর্থাৎ তারা সোশ্যাল মিডিয়াতে চলে আসছে। কিন্তু দে আর নাও অ্যাভয়েডিং দিস ইয়ে, কারণ ওইখানে আইনশৃঙ্খলা বাহিনী, তো তারা সোশ্যাল মিডিয়াতে আসা, দে আর গেটিং মোর কাস্টমার্স, এবং সেখান থেকে তাদের একটা বিরাট জনগোষ্ঠী তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। কিন্তু এবং ইতিমধ্যে মাদকদ্রব্য অধিদপ্তর তারাও ওই ব্যাপারে অ্যালার্ট হয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তারা এগুলাকে শনাক্ত করার চেষ্টাও করছে। আপনি যেটা বলছেন যে বাংলাদেশে দেখেন 84% পুরুষ মাদকাসক্ত এবং 16% নারী, একটা গবেষণায় দেখা গেছে, এবং 60% হচ্ছে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত হয়ে পড়ছে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস। তো এইটা দেখেন, ধূমপান থেকে মাদকাসক্তি, মাদকাসক্তি থেকে অপরাধ,
নাটের গরু যেটা আমি বলছি ধূমপান, কিন্তু পরবর্তীতে মাদকাসক্ত। এবং তার ফলে মাদকাসক্তর ফলে কি হচ্ছে, তারা যখনই অর্থটা পাচ্ছে না মাদকের, তখন তারা নানা ধরনের ক্রিমিনাল অফেন্সের মধ্যে জড়িয়ে পড়ছে, বিকজ তার মাদকটা চাই। সে কিন্তু ক্রিমিনাল না, চোর বা ডাকাত না, কিন্তু তার যে ডিমান্ড, এবং সেইটা তার মায়ের অলংকার চুরি করছে, তার বোনের ইয়েটা চুরি করছে, অথবা সে করছে, ছিনতাই করছে রাস্তায়, সে তো ড্রাস্টিক হয়ে যাচ্ছে, তাকে দমানো যাচ্ছে না, কারণ তার কার্বিং হচ্ছে ওই সময়। তো এই জিনিসগুলোকে চিহ্নিত করা হচ্ছে। এবং শিশুদের মধ্যেও আছে, শিশুদের মধ্যে ওই যে আমি বলছি ড্যান্ডি যেটা, সেটা তো পথ শিশুদের মধ্যে পাওয়া গেছে বিভিন্ন বস্তিতে, এবং সেইটার উপর একটা সার্ভে আছে, দেখা গেছে যে ওইখানে একটা বিরাট সংখ্যক পথ শিশু তারা, আপনি যখন ওই দিক দিয়ে রাস্তা দিয়ে যাবেন, আপনি কারণ বাজার থেকে যদি ওই ফার্মগেটের দিকে রাস্তায় যান, আপনি আইল্যান্ডের উপরে এখনও বসা পাবেন, দে আর টেকিং ড্রাগস, ওই যে তার যেটা আমরা বলি যে ডান্ডি যেটা নেয়, সেই ধরনের মাদকে তারা আসক্ত হয়ে যাচ্ছে। এবং 7% HIV আক্রান্ত হয়ে যাচ্ছে, যেটা ইন্ট্রাভেনাস ইনজেকশনের মধ্যে মাদক নিচ্ছে যারা। তো এই যে একটা আমি সরকারের পদক্ষেপ বা সরকারি রাষ্ট্রীয়ভাবে কি হচ্ছে সেটা জানতে সরকারি চাই। পদক্ষেপের মধ্যে বর্তমান সরকার তার ইলেকশন ম্যানিফেস্টোতে কিন্তু অলরেডি মাদককে দমনের কথা তার অঙ্গীকার করেছে, এবং অলরেডি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু তার বিভিন্ন জায়গায় ভাষণেও কিন্তু বলেছেন যে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু স্টেপ নিয়েছেন, এবং তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেছেন এবং বলছেন যে যেখানে যেটা যে অবস্থায় যে কোনো দলের যে কোনো মানুষই হোক না কেন, আমরা তাকে আইনে আওতায় আনব। আরেকটা কথা তিনি বলছেন যে ডোপ টেস্টের ব্যাপারটা, এই ডোপ টেস্টের ব্যাপারটা কিন্তু বর্তমান সরকারে খুব মানে সিরিয়াসলি নিয়েছেন, এবং তারাও বলছেন যে এটা কয়েকদিন তারা এটাকে সময় বেঁধে দিয়েছেন যে এতদিনের মধ্যে এই ডপ টেস্টের ব্যাপারটা যেন আইনের মধ্যে নিয়ে আসা হয়, বিভিন্ন জায়গায় চাকরির ক্ষেত্রে, স্কুল কলেজের ছাত্রদের ভর্তির ক্ষেত্রে, এবং যাদের অস্ত্র দেওয়া হবে তাদের ক্ষেত্রে, এগুলো কিন্তু দেখা হচ্ছে। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে একটা গবেষণায় দেখা গেছে যে এই যে ট্রাফিক সেটা তো আবার সমস্যার সমাধান না, যে আপনি স্কুল কলেজে ভর্তির সময় ডোপ টেস্ট করলেন, পাওয়া গেল, তাকে আপনি নিলেন না, তো আরও সমস্যা বাড়বে তাতে। অবশ্যই সেটা তো এখন একটা পরিকল্পনার মধ্যে আছে, কিন্তু এখনও সেটা সরকারিভাবে র্যান্ডমলি শুরু হয়নি কিন্তু, বাট ইট ইজ এ প্ল্যান যে এটাকে করা হবে। কিন্তু আরেকটা যেটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যেটা অভাব হচ্ছে আমাদের দেশে, একটা গবেষণায় দেখা গেছে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যেগুলো হচ্ছে সেইখানের মধ্যে 30% রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ডিউ টু যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক গ্রহণ করছে। কিন্তু আমাদের বিদেশে যেমন যে কোনো সময় তারা রাস্তায় দাঁড়িয়ে তারা কিন্তু এগুলা চেক করে, কিন্তু যে কোনো ড্রাইভার যাই গাড়ি চালায়, ওই দেশে তার উন্নত বিশ্বে নিজে গাড়ি চালাচ্ছে, কিন্তু উইকেন্ডগুলোতে তারা হয়তো বেশি ড্রিঙ্ক করে, ফলে ওই সময় তাদের বেশি অ্যাক্সিডেন্টগুলো হয়। সেইগুলোকে রোধ করার জন্য তারা কিন্তু ইনসিডেন্টলি যে কোনো সময় যে কোনো রাস্তায় পুলিশ কিন্তু করে, ওইগুলা টেস্ট করে। তো আমাদের দেশে সেইটা যদি করা হয়, সেইগুলা যদি আরম্ভ করা যায়, যে আমাদের ড্রাইভাররা যারা চালাচ্ছে গাড়ি, অনেক সময় দেখা যায় লং রোডে যাচ্ছে না, হাইওয়েতে যাচ্ছে, এবং সেখানে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হচ্ছে। আমাদের দেখা যাচ্ছে যে হয়তো সেই সব ড্রাইভাররা, তাদের মধ্যে মাদকাসক্তি কতজনের আছে সেটা কিন্তু অফিসিয়ালি এখনো নির্ণয় করা যায়নি। নুসরাত সাবরিন চৌধুরী, পেশেন্ট যারা আসে নানা ক্যাটাগরি, নানা জায়গা থেকে আসে, আপনার ফাইন্ডিংস এমনিতে কি, মানে আপনি যদি কোনো কেস স্টাডি থাকে একটা দুইটা আমাদেরকে বলতে পারেন, স্টোরি কেন ড্রাগস নেয় এবং বেরোতে পারে না কেন, বা বেরিয়ে যাওয়ার পরটা কি, বা অনেক সময় আপনারা সাজেস্ট করলে বা চিকিৎসা করলে তারপরও অনেক সময় সেখান থেকে বেরোতে সমস্যাটা কোথায়? অনেক ধন্যবাদ। এই জায়গা থেকে যদি আমরা আমাদের ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্সের জায়গা থেকে দেখি, যে আমরা কিন্তু অনেক বয়সের অনেক ধরনের ক্লায়েন্ট বা পেশেন্ট কিন্তু আমরা ডিল করি, মাদকাসক্তি রোগী, এবং যাদের মাদকাসক্তির একটা বড় বিষয় হচ্ছে মাদকাসক্তি থেকে মানসিক রোগ হতে পারে, আবার অনেক সময় মানসিক রোগ থেকেও মাদকাসক্তি হতে পারে। মাদকাসক্তি ইটসেলফ মানসিক রোগ, কিন্তু সেটাও কিন্তু কিছু এটার ফ্যাক্টরও আছে, এবং একটা মাল্টিফ্যাক্টরিয়াল কন্ডিশন, যেটা আমরা আগেই আলোচনা করেছি। এবং সেখানে কিন্তু বেশিরভাগ এখন ইয়াং জেনারেশনের মধ্যে দেখতে পাচ্ছি প্রচণ্ড কিউরিওসিটি,
কেউ একজন খাচ্ছে, সেটা দেখে আমি হয়তো ইনফ্লুয়েসড হচ্ছি বা আমার পরবর্তীতে নিতে ইচ্ছে করছে। এবং আরেকটা বিষয় স্যার যেটা বললেন যে আমরা এখন সোশ্যাল মিডিয়া বা ওটিটি প্ল্যাটফর্মে বা মুভিজের মাধ্যমে যে ড্রাগস নেওয়াটা একটা হিরোইজম দেখানো হচ্ছে, বা যে হিরো বা যে মেইন ক্যারেক্টার সে কিন্তু এটা মাদক গ্রহণ করছে, তো এই বিষয়গুলোকেও কিন্তু অনেকে আসলে ফ্যান্টাসাইজ করে এবং সেই হিসেবেও কিন্তু নিচ্ছে। তো সেই অনেক কিছু মানসিক চাপ যেগুলো নিতে না পারা এবং আনহিলড অনেক ট্রমার বিষয়গুলো রয়েছে। কেন এটা ছাড়তে পারে না, এটার বড় বিষয় হচ্ছে তাকে আগে আমাকে বুঝতে হবে যে মাদক আমাদের ব্রেনে আসলে কি পরিবর্তনগুলো ঘটায়। যখন একটা মানুষ মাদক নিচ্ছে, এটা আমাদের রিওয়ার্ড সিস্টেমকে আসলে আমাদের আক্রান্ত করছে, এবং সেই জায়গা থেকে আমরা দেখি যে আমাদের প্রিফ্রন্টাল কর্টেক্স, লিম্বিক সিস্টেম, হিপোক্যাম্পাস বা অ্যামিগডালা, যে আমাদের ব্রেনের যে বিষয়গুলো আমাদের জাজমেন্ট, ইনসাইট, আমাদের আবেগ, অনুভূতি এগুলোকে রেগুলেট করে, সেই বিষয়গুলোকে যখন আক্রান্ত করছে তখন ধীরে ধীরে তার মধ্যে যেটা হয় যে টলারেন্স লেভেলটা বাড়ে, সহনশীলতা বাড়ে। সে আগে যেই বিষয়ে, ছোটোখাটো বিষয়ে যে একটু বন্ধুদের সাথে বসলো, একটা খেলা দেখলো, একটা কোথাও ঘুরতে গেল, সেখানে যে সে নির্মল আনন্দটা পেত সেটা সে কিন্তু আর পাচ্ছে না, কারণ মাদক সেই আনন্দের পরিমাণটা বহুগুণে বাড়িয়ে দিয়েছে কৃত্রিম উপায়ে, এবং সেখানে তার একটা সহনশীলতা ব্রেনে তৈরি হয়ে গেছে। এই টলারেন্স লেভেলটা তৈরি হতে হতে পরে তার ডিপেন্ডেন্সি তৈরি হয়, কারণ দেখে যে সে আগে এক ধরনের বা একটা ডোজে সে মাদক নিত, সেটা এখন তাকে আর সেই ইউফোরিয়াটা বা সেই উৎফুল্লতাটা দিচ্ছে না, সে সময়ের পরিমাণ, এটা ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দিল, ডিপেন্ডেন্সি তৈরি হয়ে গেল, এবং একটা সময় শুরু হয় কম্পালশন, সে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, এটা থেকে নেওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারে না। তারা কিন্তু অনেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু সেখানে তারাও আবদ্ধ হয়ে যায় মাদকের শিকলে। কিন্তু তারপরও আমরা দেখছি যে চিকিৎসায় কেন আসে না, এটা একটা বড় বিষয়। আমি অনেকে যখন আমরা ইন্টারভিউইং করি বা মেন্টাল স্টেট এক্সামিনেশন করি, আমরা কিন্তু জিজ্ঞেস করি যে তুমি তো জানো যে এই সমস্যাটা আসলে তোমার কোথায় গিয়ে ক্ষতি করছে, কেন আগে হেল্প নিতে আসলে না, আর্লি ইন্টারভেনশনটা কেন করলে না? প্রথমে কিন্তু আসে যে স্টিগমা, এবং হচ্ছে আমরা যে ক্রিমিনালাইজেশন একটা যে বিষয় আছে, আমরা একটা নৈতিক সম্পদ হিসেবে দেখছি, অপরাধ হিসেবে দেখছি, সেই জায়গা থেকে যে আমি কিভাবে যাওয়ার পরে আমি সমাজের সাথে কিভাবে আমি রিইন্টিগ্রেটেড হব, সেটা কিন্তু তাদের একটা বড় জায়গা। এই ভয় থেকে কিন্তু মানুষ মাদকের বিষয়টা অনেকটুকু গোপন করে যায়, চিকিৎসার ক্ষেত্রে আসে না, সহায়তা নিতে আসে না, পরিবার গোপন করে যায়, পরিবার বিয়ে দিয়ে দেয়, দেশের বাইরে পাঠিয়ে দেয়, কিন্তু এটা কিন্তু আসলে কোনো সলিউশন না। ওই মানুষটা ওখানেও তো আরও মাদকের জায়গাতে, আমি দেখেছি সৌদি আরবে পর্যন্ত গিয়ে কিন্তু যে মাদকাসক্ত সে যে কোনো জায়গায় কিন্তু গিয়ে মাদক খুঁজে বের করে ফেলবে। তো এই বিষয়গুলো একটা বড় ব্যাপার, এবং সেই সাথে আমরা অনেকটুকু পিছিয়ে আছি। এটা ওয়ার্ল্ড ওয়াইডই মাদক, যেহেতু আমরা বলছি একটা ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিসঅর্ডার, পুরো ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু এটার রিল্যাপস রেটটা অনেক হাই, সেটা 60 to 70%। বাংলাদেশে আমরা যদি স্যার যে গবেষণার কথা বলছেন সেখান থেকেও একটা ফাইন্ডিংস রয়েছে যে অনলি 13% মানুষ কিন্তু আফটার কেয়ার সার্ভিসটা নিচ্ছে বা পরবর্তী ফলো আপটা মেনটেন করছে। এই যে মানুষ যারা মাদকের চিকিৎসা নিয়ে যাচ্ছে তাদের একটা বেশিরভাগ কিন্তু আসলে ফলো আপে আসছে না, এবং তারা কিন্তু পরবর্তী যে পুনর্বাসন বা এই বিষয়গুলোতে আমরা অনেকটুকু পিছিয়ে আছি। এটা একটা বড় ব্যাপার, এবং সেই সাথে সমাজে তাদেরকে আবার কাজের ক্ষেত্রে, তাদেরকে নেওয়ার ক্ষেত্রে, যে পড়াশোনাতে পিছিয়ে গেছে তাকে আবার তার ইউনিভার্সিটি যেন সেভাবে করে অ্যাকসেপ্ট করে, তার পরিবার যেন সেভাবে করে অ্যাকসেপ্ট করে, এই বিষয়গুলো অনেকটা সময় আসলে থাকে না। তার ডিসিশন মেকিং ক্যাপাসিটি থেকে সব কিছুকে আমরা আসলে সবসময় চ্যালেঞ্জ হিসেবে দেখি, এবং আমরা মনে করি হি ইজ নট এনাফ। একটা বিষয় যে অনেক সময় এই বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে প্যারেন্টসদেরকে দায়ী করা হয়, প্যারেন্টসদের রিলেশনশিপ বা প্যারেন্টসদের বাচ্চাদের সঙ্গে সম্পর্ক বা পারিবারিক আবহ, আপনার কি ধারণা? মানে সেগুলো কিন্তু একটা কজ হিসেবে কাজ করে, কিন্তু এটা সকল ক্ষেত্রে কি করে? সকল ক্ষেত্রে না। মোটা দাগে আমরা আসলে আগে বলেছিলাম একটা মাল্টিফ্যাক্টরিয়াল কন্ডিশন। যে মানুষটা হয়তো ছোট থেকে ডোমেস্টিক ভায়োলেন্স দেখে বড় হয়েছে বা পরিবারে সেরকম হারমোনি দেখে বড় হয়নি, বাবা মার মাঝে সুন্দর সম্পর্ক দেখে বড় হয়নি, তার কিন্তু অ্যাটাচমেন্টটা কখনো সিকিউরড হবে না। সে কিন্তু সবসময় সেই আনন্দ, ভালোবাসাটা খুঁজতে চেষ্টা করবে বাইরে, সেখানে বন্ধুদের দ্বারা তার প্রভাবিত হওয়ার জায়গাটা অনেক বেশি থাকে। তো পরিবার একটা কজ, কিন্তু এটা না যে এটা আসলে একমাত্র না। এবং সেই সাথে কোপিং স্কিল একটা বড় বিষয়। অনেকের পরিবারে সমস্যা আছে, কিন্তু সবাই তো মাদকাসক্ত হচ্ছে না। তো সেই জায়গা থেকে সে তার সামাজিক দক্ষতা এবং তার খাপ খাইয়ে নেওয়ার স্কিলটা কতটা আসলে হেলদি ওয়েতে সে বড় হচ্ছে, বা সে কীভাবে নিজেকে কোপ করছে, এই বিষয়টা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা ব্যক্তিত্বের সমস্যা যাদের আছে তাদের মাঝে কিন্তু আমরা মাদক নেওয়ার প্রবণতা অনেক বেশি দেখি, কারণ তাদের মাঝে রিস্ক টেকিং বিহেভিয়ার অনেকটুকু থাকে। বাইপোলারের ক্ষেত্রে আমরা দেখি ম্যানিক ফেজে যখন চলে যায় হঠাৎ করে সে ইম্পালসিভ হয়ে কিন্তু সে মাদক নিয়ে ফেলছে। এবং এরকম অনেক কিছু বিষয় যাদের কন্ডাক্ট ডিসঅর্ডার, অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, তাদের মাঝে কিন্তু আমরা দেখছি সেই সাথে অপরাধ প্রবণতা অনেক দেখছি। সাম্প্রতিক আমরা শিশু ও নারী সহিংসতার যতগুলো চিত্র দেখতে পাই, সেখানে কিন্তু মাদকাসক্তি অনেক বড় একটা আন্ডারলাইং ফ্যাক্টর হিসেবেও কিন্তু কাজ করছে। মিস্টার শাহিদুল ইসলাম হেলাল, সাবরিন যেমনটা
পুনর্বাসনের কথা বলছিলেন। সো এই পুনর্বাসন নিয়ে আপনি নিজের সন্তানদের ক্ষেত্রে এক্সপেরিয়েন্স করেছেন দেশে বিদেশে, আমি জানি। আপনি রিহ্যাব সেন্টার নিজে করবার চেষ্টা করেছেন, কোনোটার সঙ্গে যুক্ত ছিলেন। সো এই জায়গাটাতে আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই। বাংলাদেশে একটা অভিযোগ আছে যে কোনো রিহ্যাব সেন্টার, অনেক রিহ্যাব সেন্টার আছে, কোনো রিহ্যাব সেন্টার আসলে মাদক ব্যবহারের একটা জায়গা বা ক্ষেত্র হিসেবে পরিচিত। সো এবং আপনার যেহেতু সব রকমের, ইভেন সোফার আই রিমেম্বার যে আপনি ড্রাগ ডিলারদের সঙ্গেও ওই নেটওয়ার্কের কোনো পর্যায়ে সেগুলো বোঝার চেষ্টা করেছেন একটা সময়। তা আমি সাবরিনের কথা থেকে একটা জিনিস বলতে চাই যে মাদকাসক্ত কেউ হলে কার দোষ, কেন হয়েছে, কোথার থেকে হয়েছে, ব্যাক স্টোরি না ভেবে ওকে কিভাবে সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায় ওইখানেই ফোকাস করা মানে দরকার। সেটা কি আপনি আমাদের জন্য সাজেস্ট করছেন না এটা for parents। সাবরিনদের জন্য না, সাজেস্ট করছেন? ওনাদের কাছে তো বিপদে পড়লে আমরা যাই না, তাও যেতে তাকে চাই তো আবার না আইডেন্টিফাই পারতে। করার চেষ্টা করতে হবে, বোঝার জন্য উনি চিকিৎসা যেটা করতে, বলছেন- ডায়াগনোসিস করতে হবে। সোফার এটা হলো যে একটা রোগ যদি হয়, ডায়াবেটিস হলে তো আর এটার কারণ ব্যাখ্যা করার দরকার নেই, তার তো চিকিৎসা দিতেই হবে। হ্যাঁ, মাদকাসক্ত তো রোগ। আমি কেন আমার সন্তানের যখন হচ্ছে প্রথম জিনিসই তো আমি আমার বেগম সাহেবের দিকে আঙ্গুল ধরে দেখেছি। আমার 3 সন্তান যে স্কুলে পড়তো ওই স্কুলেও পড়াতো। তো আমি যখন চিন্তা করলাম ফার্স্ট থিং তো ওর দোষ, কার দোষ? তো এই দোষ খুঁজতে খুঁজতে আমরা 2 বছর কাটিয়ে দিয়েছি, কাউকে বলতে পারি নাই। তো উনি বলবেন যে ট্রিটমেন্টটা যত তাড়াতাড়ি নেওয়া যায়, আর্লি ইন্টারভেনশন দরকার। বাচ্চাটাও লাকি, ফ্যামিলিটাও লাকি। অ্যান্ড আই মাস্ট সে আমার 5 বছর লেগেছে বড় ছেলেকে ঠিক করতে। একটা রিহ্যাব সেন্টারে 9 বার দিয়েছি। বাংলাদেশে রিহ্যাব সেন্টারের কোনো দোষ নাই, ওখান থেকে অনেকে ভালো হয়ে গেছে আমার চোখের সামনে। আমি যেটা করেছি, আমার ফ্যামিলি যেটা করেছে, রিহ্যাব সেন্টার বলছে 2 মাস রেখেছেন আর একটু রাখেন। আমরা ওকে দেখেছি ভালো হয়ে গেছে, নিয়ে আসছি। আমরা প্রফেশনালের কথা শুনি নাই। পরে ফাইনালি 2 বছরে 9 বার রাখার পরে ফাইনালি আমি ইন্ডিয়াতে একটা জায়গায় রেখেছি যেখানে সে 18 মাস একসাথে ছিল, মুম্বাইতে সম্ভব। হ্যাঁ, মুম্বাইতে। 18 মাস পরে আসছে, এখন 20 বছর প্লাস, ইজ এ ফাইন জেন্টলম্যান এবং ওর লস টাইম সব কভার করে দিয়েছে। ভেরি প্রাউড হি হ্যাজ হিজ ওন ফ্যামিলি। ওর আমার 4টা নাতি আছে, অ্যান্ড ইজ এ ভেরি সাকসেসফুল ব্যবসায়ী, আমেরিকাতে থাকে। একটা সময় আমার সাথে ওর লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ ছিল, কিন্তু ওটা চলে গেছে। অ্যাট দ্য সেম টাইম আমার ছোট ছেলে একই প্রবলেমে পড়ে গেছে। তো ওকে আমরা ধরতে পেরেছি খুব কুইকলি, এবং ওকে যখন অপশন দিয়েছি যে তুমি কি করবে, এখানে 2 মাস 3 মাস থাকবা নাকি বোম্বেতে 1 বছর থাকবা, হি ওয়াজ ভেরি ক্লেভার। ও বলছে না, আমি বোম্বেতে 1 বছর থাকবো। ওই 1 বছর পরে আসছে, এখন 15 বছরের বেশি, হি ইজ ক্লিন। আমাদের কোনো চিন্তা করতে হয় না। তা আমাদের চিকিৎসাতে এখানে যেই প্রবলেমটা দেখলাম, আকাশ দেখার জায়গা নেই। আপনি পেশেন্টকে রাখবেন, একটা পেশেন্টের তো লাইফস্টাইলটাকে ওনারা চেঞ্জ করে, লাইফস্টাইল ডিজিজ। ওষুধের চাইতে ওকে মোটিভেট করার সিস্টেমটা তৈরি করে, তো ওকে বেশি দিন রাখার সুযোগ নেই। তো এখানে সরকার ক্যান ডু এ লট অফ থিং। এই বাজেটও করতে পারতো। আমরা রপ্তানি করলে প্রণোদনা দেওয়া হয়, ভ্যাট নেয় না, ট্যাক্স নেয় না, কত কথা বলা হয়। কিন্তু এখানে যদি পুনর্বাসন কেন্দ্র যারা করে, ওদের যদি ভ্যাট, ট্যাক্স, ইনকাম ট্যাক্স সব মওকুফ করে, সরকার কী আর ক্ষতি হবে? বাট লাভ যেটা হবে, আমাদের মতো ব্যবসায়ীরা আমরা বড় আকারে ইনভেস্ট করব, বিকজ এখানে ভ্যাট ট্যাক্স। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যে মাদকাসক্তি তো সোসাইটির প্রোডাক্টিভিটিকে কমিয়ে ফেলে। সো আপনি ভ্যাট ট্যাক্স কমিয়ে দিলে যেটা হবে তার চেয়ে অনেক বেশি প্রোডাক্টিভিটি লাভ হবে। আমার যদি এইসব কমপ্লিকেশন না থাকে, অনেকেই ইনভেস্ট করবে। আমি ইনফ্যাক্ট এখনই আমার বন্ধু বান্ধব নিয়ে আমরা বড় আকার, বিরাট বড় আকারে করতে চাচ্ছি, কিন্তু নিয়মে আছে যে এটা হতে হবে নিরিবিলি এলাকায়। কিন্তু নিরিবিলি এলাকা মানে রেসিডেন্সিয়াল এরিয়া, সিটি কর্পোরেশন ওখানে পারমিশন দিচ্ছে না। এখন ঢাকা শহরে বা শহর এলাকাতে যত রিহ্যাব সেন্টার আছে, প্রায় সবাই আইনগতভাবে বেআইনিভাবে চলছে, বিকজ একখানে ইয়েটা চালাচ্ছে আর এখান থেকে ট্রেড লাইসেন্সটা নিচ্ছে। তো এইসব সিম্পল জিনিস সরকার, জিরো টলারেন্স কিন্তু আমরা কন্টিনিউয়াসলি শুনে আসতেছি। উই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্যাট ওয়ার্ড এনি মোর, কারণ এনাফ শুনেছি। আমাদের এখন দরকার হলো সলিউশন। সলিউশনের জন্য আমরা উই ক্যান গিভ এনাফ গাইডলাইন দিয়েছিও, কোনো লাভ হয় নাই। কারণ আমাদের অ্যাজ এ প্যারেন্ট, এক্সপার্ট ছাড়া বা ল এনফোর্সিং বডি ছাড়া, অ্যাজ এ প্যারেন্ট আমরা হার্ম রিডাকশনে মোর ইন্টারেস্টেড। যার ক্ষতি হয়ে গেছে,
কী কারণে ক্ষতি হয়েছে আই ডোন্ট কেয়ার। ওর ক্ষতি হয়ে গেছে, এখন ওকে কীভাবে সুচিকিৎসা দেবো? বাংলাদেশে তো মেডিকেল হসপিটাল অনেক বড় বড় হচ্ছে, বিরাট বিরাট ইনভেস্টমেন্ট করতেছে। কোথায় একটা রিহেব সেন্টারও তো নাই বাংলাদেশে যেটা 100% প্রফেশনালি চালানো। সব রিহেব সেন্টার এই রিকভারিং এডিক্টস দিয়ে চলছে, ওর ব্যবসায়ী দিয়ে চলছে। অ্যান্ড ওরাও ভালো করছে, বাট যদি প্রফেশনালি চলে ইট উড বি মাচ বেটার। আপনারা কত 1 কোটির রোগী বলছেন, রিহেব সেন্টার বাংলাদেশে আছে 10,000টা বেডও দেওয়ার জায়গা নেই। এবং সেটাও মানসম্মত কিনা? মানসম্মত। তা আমরা তো এত গরিব না, রিহেব সেন্টার কিন্তু অনেক হতে পারে। আজকে যদি আমাকে ট্রেড লাইসেন্স দিতে বলে, আমি এখানে বসে বলতেছি আই বি উইলিং টু স্পেন্ড ক্রোর্স অফ টাকা উইথ ফ্রেন্ডস অ্যান্ড মানসম্মত বড়, যেখানে সন্তানরা থেকে চাষবাস করতে পারবে, খেলতে পারবে, খোলামেলা জায়গায় থাকতে পারবে, আকাশ দেখতে পারবে। এখন কিন্তু সবখানে বন্ধ। সবচেয়ে বেস্ট পসিবল রিহেব সেন্টার বাংলাদেশে, ও কিন্তু 3-4-5 মাসের বেশি রাখতে পারে না, কারণ একটা লোকের তো সহ্যের তো সীমা আছে। ও একটা বন্ধ ঘরে কতদিন রাখতে পারবেন? বাট ওনারা বলবেন যে প্রসেসটাই টেকস অ্যাবাউট 2 years ফর মেনি অফ দ্য পেশেন্টকে। কিছু 2-3 মাসে ঠিক হয়ে যায়, কিন্তু আপনার রিহ্যাবিলিটেট করা মানে প্রথম ট্রিটমেন্টটা কুইকলি হয়ে যায়, তারপর পুনর্বাসনটা ইজ এ ভেরি তো ট্রিকি। আপনার কি সরকারের সঙ্গে কখনো এরকম মানে একেবারে আধুনিক বা অত্যাধুনিক প্রজেক্ট প্রোফাইল তৈরি করে কথা বলেছেন? আমি লিখেছি আগে সরকারের সময় যে আমাকে পারমিশন, ফরগেট অ্যাবাউট আপনার ঢাকা শহরের কোনো একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে একটা বিল্ডিং এর মধ্যে করলেন, সেটা না, একটা খোলামেলা বড় জায়গা নিয়ে, হয়তো সিটির একটু দূরেও বাইরেও হতে পারে, এরকম কোনো ডিজাইন করেছেন কখনো বা না কথা বলার চেষ্টা পাবো করেছেন? কিনা এত দূরে যাওয়ার মতো ওরকম, কিন্তু সব দেশই আছে। ভারতে ইভেন নেপালে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে সরকারও কিছুটা সহায়তা দিল, আপনারাও সরকার তো এইগুলি নিয়ে কথা বলে না। সরকার হলো যে ধরো মারো কাটো, ডোপ টেস্ট করো। তো এইগুলি ঠিক আছে। এখন তো ধরেন একটা নতুন সরকার, এখন শুরুতে চেষ্টা করে দেখতে পারেন। এখন তো আমি তাই বলতে চাই, আমাদের ট্রেড লাইসেন্স যে কোনোখানে ট্যাক্স বুক সুযোগ সুবিধা করে দেখ, অনেকে কিন্তু ইনভেস্ট করতে রাজি হবে। বিকজ ইটস এ ক্রাইসিস এন্ড ইট উইল কন্টিনিউ টু বি ক্রাইসিস। আমাদের ট্রিটমেন্টটা দরকার, এবং আমার জানাশোনা যাদের হাতে টাকা আছে তাদের প্রায় সবাই কম বেশি সাফারার না, আর সবাই বাইরে পাঠাচ্ছে। সবাই কম বেশি। আপনি থাইল্যান্ডে, আমি এমন জায়গা জানি যেখানে $20,000 বেশি পার মান্থ বাংলাদেশি বহু ছেলেপেলে আছে। তো পয়সাওয়ালা বাইরে পাঠাচ্ছে কেন? বিকজ অফ দিস। কিন্তু ও যখন রিকভার করে আসে, ওর বাস্তবতা তো থাইল্যান্ড না, ওর বাস্তবতা বাংলাদেশ। ওর জন্য ইটস কোয়াইট ডিফিকাল্ট। সুতরাং আমাদের এখানেই করতে হবে ভালো পুনর্বাসন সেন্টার। আমরা একটু ফাইনাল রাউন্ড, প্রত্যেকের জন্য 5 মিনিট করে আলাদা আলাদা করে। প্রফেসর চৌধুরী, আমি একটু আপনার কাছ থেকে ইকোনমিক ইম্প্যাক্ট কি সোসাইটিতে, রাষ্ট্রে, সেটা একটু বুঝতে চাই। পরিবার নিয়ে আমরা কথা বলছি, শিক্ষা প্রতিষ্ঠান, তার প্রভাব কি, কিভাবে আইডেন্টিফাই করা সহজে বোঝা যাবে, আইডেন্টিফাই করা যাবে, এবং কারা, সেটা তো আমরা শুনলামই কারা হচ্ছে, এবং আপনার সংগঠন যেটা দীর্ঘদিন ধরে কাজ করছে, আপনারা কী ধরনের কাজ করছেন? সো ইউ হ্যাভ 5 মিনিটস। আমরা তো প্রথম থেকে শুরু করি স্কুল কলেজের প্রোগ্রামগুলো, এবং সেই কাজগুলো ছিল ওদেরকে সচেতন করা যে ওরা তো অনেক কিছুই জানে না। পাঠ্যসূচির মধ্যে যেগুলো আছে সেগুলোর মধ্যে তো আর মাদকের ক্ষতি ছিল না কখনোই। এখন অবশ্য আমরা সংশ্লিষ্ট করেছি, ধূমপানের উপরে আছে, অন্য বিষয়ের উপর আছে, কিন্তু তখন আমরা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যেটা এখন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের রেগুলার প্রোগ্রামে করছে, আমরা আগে 40 বছর আগে শুরু করি, এবং সেইটাই আমরা ওই সেইং ইজ বিলিভিং। একটা ছেলে আপনাকে যখন আপনি দেখাবেন যে তোমার ফুসফুসটা এরকম, কিন্তু তুমি যদি মাদক নাও বা ধূমপান করো, তোমার ফুসফুসটা এরকম আলকাতের মতো কালো হয়ে যাবে, বিভৎস। তো ওইটা যখন দেখে তারা বুঝে জিনিসটা। তো আর সেই সাথে সাথে তাকে একটা শিক্ষা দেওয়া যে তোমার তো অনেক স্বপ্ন, তাই না? তোমার বাবা মা তোমার অনেক স্বপ্ন নিয়ে তুমি একদিন বড় ডাক্তার হবে, চিকিৎসক হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, যা কিছুই হবে, তোমার কিন্তু শুরুটা তোমার শিক্ষা দিয়েই। এবং তুমি যদি পড়াশোনা ভালোভাবে না করতে পারো, তাহলে তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে, তুমি আস্তে আস্তে মৃত্যুর দিকে যাবে, সুতরাং তোমার সব কিছুই স্বপ্ন নষ্ট হয়ে যাবে। তো এই যে তাদেরকে বলা, এই কাজটা কিন্তু আমরা প্রথম শুরু করি। আর দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যে মাদকাসক্তির যে ক্ষয়ক্ষতিটা, সেটা তো বিরাট একটা ক্ষয়ক্ষতি। যে আমাদের একটা গবেষণায় দেখানো হয়েছিল যে মাদক যে বিক্রি হয়, প্রায় 60,000 কোটি টাকার মতো বৎসরে ক্ষতি হয়
মাদকাসক্তদের, মানে মাদক কেনা বেচার মধ্যে 60,000 কোটি টাকা। এখানে 50,000 কোটি টাকা দেখা হয়েছে মাদক, আর 10,000 কোটি টাকা দেখানো হয়েছিল যে এই রিহ্যাব সেন্টারে যাচ্ছে, চিকিৎসা হচ্ছে, পারিবারিক ক্ষতি হচ্ছে, এগুলো মিলিয়ে 10,000 কোটি, মাদকের পেছনে 50,000 কোটি টাকা। এই যে অর্থনৈতিকভাবে একটা ক্ষতি সেটা তো আছেই, কিন্তু সামাজিক যে অবক্ষয়টা হয়ে যাচ্ছে, পারিবারিক যে মানে সংকটটা দেখা দিচ্ছে, সেটা তো আমরা অর্থ দিয়ে গুনতে পারবো না, সেটা একটা বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু সরকারিভাবে বা আন্তর্জাতিকভাবে একটা কিন্তু নিয়মের মধ্যে মাদককে দমন করার চেষ্টা হয়। একটা হচ্ছে সাপ্লাই রিডাকশন, একটা হচ্ছে ডিমান্ড রিডাকশন, একটা হচ্ছে হার্ম রিডাকশন। তো ডিমান্ডটা যেটা আমাদের এখন তরুণদের মধ্যে হয়ে গেছে সেটা তো হচ্ছে একটা, কিন্তু সাপ্লাইটা যদি আমরা বন্ধ না করি ডিমান্ড তো বাড়তেই থাকবে। কিন্তু আমরা সবচেয়ে বেশি কনসার্ন হচ্ছে হার্ম রিডাকশন নিয়ে। এখন এই যারা মাদকাসক্ত, আমরা এই 80 লক্ষই বলি, বা একটা পত্রিকায় সাম্প্রতিককালে আসছে 1.5 কোটি মাদকাসক্ত। এখন তারা বলছিল 1.5 কোটির মধ্যে প্রায় 1.5 কোটি নিয়মিত খাচ্ছে, 50 লক্ষ প্রায় মানে এমএচআর, তারা মাঝে মধ্যে আনুষ্ঠানিকভাবে খায় বিভিন্ন অনুষ্ঠানে। তো সেই হিসেবে তারা 2 কোটির একটা হিসাব দিয়েছিল। তো সেইভাবে যদি চিন্তা করি, এদের চিকিৎসাটা যদি আমরা প্রপারলি না দিতে পারি, যে কথাটা এতক্ষণ আলোচনা হচ্ছিল যে 2 বছরের চিকিৎসা এবং একটা স্টেট অফ দ্য আর্ট একটা রিহ্যাব সেন্টার। আমি কিন্তু 1987 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 8টি স্টেটে গিয়েছিলাম ইউএসআইএসের একটা প্রোগ্রামে, এবং আমি দেখেছিলাম যেটা বলছিলেন হেল ভাই, যে শহরটা কিন্তু 60-70 মাইল দূরে সুন্দর তারা রিহ্যাব সেন্টার করছে, যেটা একটা স্বর্গ তাদের জন্য। খোলা আকাশ, সুইমিং পুল, বাগান, সব কিছু, তাদের খেলার মাঠ, এবং তা একটা নতুন জগতের মধ্যে তাকে আনা হয়েছে, এবং তাদের বলা হয়েছে দিস ইজ নট দ্য এন্ড অফ ইয়োর লাইফ। তুমি ভুল করেছো, মানুষ মাত্রই ভুল করে, সুতরাং এখান থেকে তোমার ফিরে আসার সুযোগ আছে। তুমি আস্তে আস্তে, তোমার একটা ভুল হয়েছে হয়তো, কিন্তু সেইটা নিয়ে সারা জীবন নষ্ট করা যাবে না। এইভাবে কাউন্সিলিং করে এবং তাদেরকে আস্তে আস্তে রিহ্যাব করে। অর্থাৎ এরা কিন্তু এখান থেকে 2 বছর পরে আবার ওখান থেকে সার্টিফিকেট দিয়ে দেয় তারা, যে এই ছেলেটা এখন সুস্থ, তাকে স্কুলে ভর্তি করো, এই ছেলেটা সুস্থ, তাকে আবার চাকরিতে নিয়োগ করো। এই যে তাদের সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু সেইভাবে আমাদের দেশে ওইভাবে গড়ে ওঠেনি, যেটা আপনি বলছিলেন যে সরকারিভাবে কেন করা হচ্ছে না। বিগত সরকার আমরা বহুবার আমরা বলছি, এবং বর্তমান সরকার এখন তো তারা এটা ব্যাপারে খুব সিরিয়াস মনে হচ্ছে, কারণ আমাদের গত 20 ফেব্রুয়ারি 2026 তখনও তারা সরকারিভাবে 180 দিনের মধ্যে একটা কর্মপরিকল্পনা নেওয়ার জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছিল, যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসেন, আমরা কিভাবে এটাকে কন্ট্রোলে আনতে পারি, মাদকাসক্তদের কীভাবে চিকিৎসা দিতে পারি, বা মাদক দমনের জন্য আমরা কী কী করতে পারি। সুতরাং তারা একটা প্ল্যান নিচ্ছে, বোঝা যাচ্ছে যে সরকার একটা সিরিয়াসলি তাদের এটা দেখবে, এবং আমরাও আশা করি যে সরকারিভাবে এটা একটা পদক্ষেপ নিলে পরে যেমন হার্ম রিডাকশনের ব্যাপারটাকে গুরুত্ব পাবে, তেমনিভাবে সাপ্লাই রিডাকশন এবং ডিমান্ড রিডাকশনের ব্যাপারেও সরকার উদ্যোগী হবে। জি, সাবরিন, আপনি একটু বলবেন যে আপনার এক্সপিরিয়েন্স থেকে কী ধরনের চ্যালেঞ্জেস দেখেন আসলে এই সমস্যাটাকে নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে, এবং আরও যদি কিছু যোগ করবার থাকে আপনার দিক থেকে। জি, অনেক ধন্যবাদ। প্রথমেই যে বিষয়টা থাকে যে আমরা আজকে আলোচনায় যেটাই বুঝতে পারছি যে আমরা কিন্তু সবসময় প্রবলেমটাকে ফোকাস করে কথা বলি এবং প্রবলেমটাকে আমরা দেখার চেষ্টা করি। প্রবলেম ফোকাস না হয়ে সলিউশন ফোকাস যদি হই, তাহলে কিন্তু আমাদের সামনে অনেক কিছু আসলে বের হয়ে আসবে। এবং আমরা প্রথমে কিন্তু প্রিভেন্টিভ মেজার্সগুলো যদি নেই, একটু আর্লি স্ক্রিনিং, আর্লি ডিটেকশন এবং লক্ষণগুলো, যে বিষয়গুলো লক্ষণ নিয়ে আমি আজকে ছোট করে বলতে চাই যে একটা সাইকোলজিক্যাল, আচরণগত, বিহেভিয়ারাল অনেক ধরনের লক্ষণগুলো কিন্তু দেখা যায়, যেখানে কিন্তু মানুষ ছোট করে হলেও বুঝতে পারে যে তার মাঝে একটা পরিবর্তন এসছে এবং সেটা ড্রাগ অ্যাডিকশনের মতো একটা জায়গায় চলে গেছে। আমরা দেখি যে হঠাৎ করে তার আচরণের পরিবর্তন হচ্ছে, মেজাজ খুবই খারাপ থাকে, ইরিটেবিলিটি, যেখানে বাবা মার সাথে সে বসে একসাথে খাবার খেত বা বাবা মার সাথে সুন্দর সম্পর্ক ছিল, বাবা মাকে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা, নিজের খুব প্রাইভেসিকে সে অনেক বেশি তখন কনসার্ন হয়ে যাচ্ছে, দীর্ঘ সময় ওয়াশরুমে থাকছে, বা সে তার ঘন ঘন বন্ধু পরিবর্তন হচ্ছে, টাকা চাওয়ার প্রবণতা বাড়ছে। এরকম অনেক জায়গাগুলো কিন্তু আমি দেখি যে সহজে ডিটেক্ট করা যায় যে আমার সন্তানটা আসলে আগের মতো আসলে আর নেই। তো সেখান থেকে বাবা মার একটু মনিটরিংয়ের জায়গাগুলোকে যদি তারা একটু অ্যাওয়ার হন, তারা যদি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে, টিচারদের সাথে একটু যোগাযোগ করেন যে তার একাডেমিক পারফরমেন্সের কী অবস্থা, সে কীভাবে তার বন্ধুদের সাথে রিয়্যাক্ট করছে, সেখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা, সেই বিষয়গুলো যদি দেখেন, তাহলেও কিন্তু সন্তানের প্রতি মনিটরিং বা অবজারভেশনটা অনেক বেশি বাড়বে। টিচার্সদেরকে এই ট্রেনিংয়ের আওতায় আনাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যে বাচ্চাটার কিন্তু
ম্যাক্সিমাম সময় আসলে তার স্কুল টিচারদের এবং পরিবার এই জায়গাতে আসলে এবং থাকে। বাচ্চারা তো আসলে ইভেন প্যারেন্টসদের চাইতে অনেক বেশি টিচারদের টিচারদের সাথে। এবং আমরা দেখি এখন কিন্তু সরকারও অনেক বেশি আন্তরিক এই বিষয়ে, মানসিক স্বাস্থ্য নিয়েও অনেকটুকু এগিয়ে যাওয়া হয়েছে। স্টুডেন্ট কাউন্সিলর নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন স্কুলে, রিহ্যাবিলিটেশন কাউন্সিলিং অ্যাক্ট পাস হয়েছে এবং সেই অনুযায়ী আসলে কর্মপরিকল্পনাও রয়েছে। বিভিন্ন স্কুলে যদি কাউন্সিলর নিয়োগ দেওয়া যায় সেখানে কিন্তু প্রপার স্ক্রিনিংটা অ্যাটলিস্ট হবে, আমরা কিন্তু বুঝতে পারবো এবং প্যারেন্টসদেরকে ইনফর্ম করতে পারবো সেই বিষয়টা। এবং সেই সাথে আমরা চ্যালেঞ্জগুলো দেখি যখন আমরা ট্রিটমেন্ট শেষ করে আসলে পাঠাই, প্যারেন্টসদের একটা এক্সপেকটেশন থাকে, এতটাই হায়ার এক্সপেকটেশন যে এটা হয়তো 4 মাস 6 মাসের প্যাকেজ, আমার বাচ্চা হয়তো পুরোটা একদম ঠিক হয়ে বের হবে। কিন্তু এটা তো একটা দীর্ঘমেয়াদী চিকিৎসা পদ্ধতি এবং ক্রনিক রিল্যাপসিং ব্রেন ডিজিজ যেহেতু আমরা বলছি, সুতরাং এটা বারবার ফেরত আসতে পারে। সেখানে আমাদের অ্যাকসেপ্টেন্সটা হয়তো নাই যে শারীরিক একটা যে কোনো রোগ, আপনি আজকে আমার জ্বর হলো, আমি কিন্তু এটা বলতে পারি না যে আমার কখনোই জ্বর হবে না। সুতরাং ড্রাগ অ্যাডিকশনও কিন্তু এই জিনিসটা রিল্যাপস হতে পারে। বাবা মাকে অ্যাওয়ার্ড থাকতে হবে এবং ফলো আপে রাখতে হবে, সাপোর্ট গ্রুপের সাথে তাকে অ্যাড করিয়ে দিতে হবে, সে যেন তার মোটিভেশনটাকে জিয়ে রাখতে পারে, তার উইলিংলিনেস বা পাওয়ার এই বিষয়টাকে নিয়ে সে কাজ করতে পারে। এবং সোসাইটিতে পুনর্বাসনের যে বিষয়টা বারবার আসছে, আমরা কিন্তু এখনও গবেষণার জায়গা থেকে, স্যার যেটা বলছিলেন যে আমাদের সেরকম ন্যাশন ওয়াইড যে গবেষণা সেই জায়গা থেকে আমরা অনেকটুকু পিছিয়ে, সেরকমটা আসলে নেই। সুতরাং আমরা রিয়েল সিনারিওটা কিন্তু আসলে পাচ্ছি না, অনেক কিছুই হচ্ছে কিন্তু সেটাও খুবই বিচ্ছিন্নভাবে। তো প্রপার সিনারিওটা আমরা একটু দেখি, অ্যাসেস করি। আরেকটা বিষয় এসছে যে আমরা রাস্তাঘাটে দেখি আসলে যারা পথ শিশু যারা আছে বা তারা অনেক ধরনের ড্রাগস ইউজ করছে, সেখান থেকেও তো আরেকটা মানুষের কিউরিওসিটি হতে পারে যে ওরা কী করছে। সেখানে ড্যান্ডি নামে যে জিনিসটা তারা ইউজ করছে সেটা কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের শিডিউলভুক্ত কোনো ড্রাগস নয়। তো সেখান থেকেও কিন্তু অনেক অপরাধ হচ্ছে, সেগুলোকেও আমাদের অ্যাড্রেস করা মনে হয় প্রয়োজন এবং সরকার আশা করছি অনেক বেশি আন্তরিক হবেন। আর সেই সাথে আরেকটা চ্যালেঞ্জ আমরা দেখি যে মেন্টাল হেলথ প্রফেশনালের অনেক বেশি অভাব। আমাদের দেশে কিন্তু এখনও অ্যাডিকশন নিয়ে পড়াশোনা নেই, অ্যাডিকশন স্পেশালিস্ট কিন্তু আলাদা করে নেই, যেটা দেশের বাহিরে আমরা দেখি। অ্যাডিকশন স্পেশালিস্ট কিন্তু আলাদা একটা পড়াশোনার জায়গা আছে, এখানে কিন্তু ম্যাক্সিমামে সাইকিয়াট্রিস্টরা ডিল করেন। মানসিক রোগ তো অবশ্যই, কিন্তু অ্যাডিকশন যে একটা বড় একটা এরিয়া, সেটা নিয়ে মনে হয় আরেকটু পড়াশোনা, এটার অনুযায়ী অ্যাডিকশন কাউন্সিলর, রিকভারি কোচ, যারা কেস ম্যানেজার, এদের একটা প্রপার একটা হলিস্টিক টিম, এদেরকে আসলে প্রিপেয়ার করাটা মনে হয় জরুরি। এই ম্যান পাওয়ার যদি আসলে আমরা তৈরি করতে না পারি, দক্ষ জনশক্তি, এত বিপুল পপুলেশনকে আসলে আমরা কখনোই সেই সঠিক চিকিৎসাটা আসলে দিতে পারবো না। এবং স্যারও যেটা বলছিলেন যে মাদকাসক্তি মানে কিন্তু তারা আনন্দটা অন্যভাবে আসলে খুঁজে নিতে শিখে, তাদেরকে জীবনের আনন্দটা সত্যিকার অর্থে সুন্দরভাবে সুস্থভাবে খুঁজে নিতে শেখানো। সুতরাং রিহ্যাবিলিটেশন প্রসেসটাও এমন হওয়া উচিত, ট্রিটমেন্ট সেন্টারটাও, যেখানে তারা আসলে আনন্দ খুঁজবে। মালয়েশিয়াতে আমি একটা সেন্টারের সাথে যুক্ত আছি, তারা দেখছি ইয়োগা, লাইফস্টাইল মডিফিকেশন, মেডিটেশন, অনেক কিছু তাদেরকে নতুন নতুন স্কিল শেখাচ্ছে, তারা আগ্রহ ভরে শিখছে এবং তারা কিন্তু বুঝতে পারছে না জীবনটা আসলে অন্যভাবেও দেখা যায়। তো এই জায়গাগুলোতে যদি আমরা তাদের অনুপ্রেরণার বিষয়গুলো নিয়ে কাজ করি, তাহলে আমার মনে হয় মাদকাসক্তি আমরা একযোগে আসলে এখান থেকে বের হয়ে আসতে পারবো। এই যে ধরনের চ্যালেঞ্জেসগুলোর কথা আপনি বললেন, এইসব বিষয় নিয়ে আপনারা সরকারের সঙ্গে সাংগঠনিকভাবে বা সংঘবদ্ধভাবে যারা এক্সপার্ট বা এই কাজের সঙ্গে যুক্ত, তারা কখনো চেষ্টা করেছেন? আমাদের জায়গা থেকে খুব ছোট পরিসরে আমরা যদি বলি যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে কিন্তু আমরা, আমি যে মালয়েশিয়া সংগঠনের সাথে যুক্ত আছি, তাদের সাথে কিন্তু আমরা একটা পেপার প্রেজেন্টেশন দিয়েছি এবং সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের কথাবার্তা অনেকটুকুই এগিয়েছে। মানে বিভিন্ন কারণে হয়তো সেই বিষয়টা আসলে আর আগানো যায়নি, তবে আশা করছি এবারে যেহেতু সরকারও অনেকটুকু এগিয়ে আসছে এবং আন্তরিক, সেখান থেকে আমরাও আমাদের জায়গা থেকে চেষ্টা করব। মিস্টার শাহিদুল ইসলাম হেলাল, আমাদের সোশ্যাল অ্যাকসেপ্টেন্সটা অনেক বাড়াতে হবে। অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ, এসব মিডিয়াতে যে অনেক বলা হচ্ছে, এটা কিন্তু বিরাট হেল্প করে। এটার কারণ হলো যে উনি বলবেন যেসব পেশেন্ট ওর যেসব মাদকাসক্ত ব্যক্তি রিহ্যাব সেন্টারে যায়, এখানে প্রবাবলি 60-70%কে জোর করে নিয়ে যেতে হয়। তো জোর করে নিয়ে গেলে ওই মোটিভেশনটা, পরিবারের পিতামাতারা আমাদের কাছে আসে যে জোর ওকে একটু নিয়ে যান, পুলিশ দিয়ে সাহায্য চায়। পুলিশ দিয়ে। কিন্তু আমি দেখলাম যে আমার 2 ছেলে যেখান থেকে রিকভার হয়েছে, ও কিন্তু ফোর্সফুল কোনো পেশেন্ট নেয় না। ওর জায়গাটাই এত সুন্দর একটা প্রোগ্রাম দেখায় যে ওরাই যেতে চায়। ইনফ্যাক্ট প্রত্যেকটা মাদকাসক্ত ব্যক্তি, আই এম শিওর ইউ নো দ্যাট, হি অর শি ওয়ান্টস টু গিভ আপ, কিন্তু ও পারছে না। ওকে আমরা ওইভাবে সাহায্য করছি না, ওকে তো আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি। এখন রিকভারির পরে একটা মাদকাসক্ত ব্যক্তির কিন্তু মেইন চ্যালেঞ্জ হয় টু বি রিকানেক্টেড। তো এই রিকানেক্ট করতে কিন্তু সোসাইটির হেল্প দরকার, সবার হেল্প দরকার, সবার নরম চোখে দেখতে হবে। ডোপ টেস্ট, গুলি করে মেরে ফেলো, ধরো, এগুলিতে কোনো কাজ হবে না। লাভ ইজ দ্য মেইন থিং এবং ইট ইজ পসিবল। আর আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্রের সম্বন্ধে একটু কিছু বলতে চাই। দে হ্যাভ টু মাচ ইন দ্য প্লেট। ওনারা খুব ভালো কাজ করছেন।
সাপ্লাইটাকে রিডাকশন করছেন, ধরছেন যারা মাদক ব্যবসা করছে। অ্যাওয়ারনেসের ব্যাপারে এটা ইনফরমেশন মিনিস্ট্রির কাছে থাকা দরকার। অ্যাওয়ারনেসের জায়গায় কিন্তু আমি মনে করি অনেক দুর্বল, অনেক কিছু করা যেতে পারে অ্যাওয়ারনেসের জন্য। তারপরে যে হার্ম রিডাকশনের, ইটস এ মেডিকেল ইস্যু, এটা কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্রের ইস্যু না। সুতরাং একটা রিহ্যাব সেন্টার করলে আপনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্রের লাইসেন্স নিতে হয়, আবার মেডিকেল ডিজি হেলথেরও লাইসেন্স দিতে হয়, বিকজ ইটস এ মেডিকেল ইস্যু। তো এটাকে মেডিকেলের পার্টে দিয়ে দিলে, এটাকে যদি ভাগ করে কাজটা করা হয়, আমার মধ্যে আরও অনেক বেশি ইফেক্টিভ কাজ হবে। আর ফাইনালি তাই আমি বলতে চাইছি, সরকার হ্যাজ টু ফাইন্ড ওয়েজ টু এনকারেজ এস্টাবলিশমেন্ট অফ মোর রিহ্যাব সেন্টার্স। মাত্র 10,000 বেড আছে আমি যতটুকু জানি, অ্যাজ এগেন্স্ট 1 কোটি লোক। এটা তো 50,000 বেড। সরকারিভাবে 6টা আর 380টা বেসরকারি। এটা আমাদের ইকোনমি ক্যান অ্যাফোর্ড, এটা কোনো ব্যাপারই না। আপনার পূর্বাচল বলেন, এখানে বলেন, এতগুলি জুট মিল বন্ধ, এই মিল বন্ধ, একটা মিল দেখ না আমি ওখানে রিহ্যাব সেন্টার করবো, একদম পুরা 10-15 একর জায়গা নিয়ে ওয়ার্ল্ড ক্লাস রিহ্যাব সেন্টার করতে পারবো, অ্যান্ড একটা ভেরি চিপ প্রাইস এখানে। বাট গভর্নমেন্ট হ্যাজ টু কাম অ্যান্ড হেল্প। আপনারা আর কিছু যোগ করবেন কেউ? না, আমি শেষ কথাটা যেটা বলতে চাই, পরিবারের উদ্দেশ্যে যেটা, যে পরিবার 2টা পার্ট প্লে করতে পারে এখানে, সেটা স্কুল শিক্ষকদের একটা রোল আছে যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। তো সন্তানকে আপনারা কখনো ভৎসনা করবেন না, তিরস্কার একটা করবেন না। বিষয় বোধহয় আমরা একটু আমার মনে হয় মিস করলাম কিনা আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন না, বিশেষ করে সাবরিনারও ভালো বলতে পারবেন, যে আমাদের এখানে খেলাধুলার সুযোগ খুব বাচ্চাদের জন্য সীমিত, খেলাধুলা, সাংস্কৃতিক এবং কালচারাল পরিবেশ, অ্যাক্টিভিটিস একেবারেই নেই বললে। সুস্থ বিনোদন, মানে এখন বিনোদন বলতে হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া ছাড়া তো আর কোনো জায়গা। ওরা যে একটা বিনোদনের জন্য যাবে একটা জায়গায়, দেখেন ঈদের সময় হাজার হাজার লোক যায় কক্সবাজারে বসে থাকে, কারণ এই ছুটির সময়টা কোথায় কাটাবে, জায়গা নেই, একটা জায়গায় সবাই। তো আমরা ছাত্রছাত্রীদেরকে স্কুল গোয়িং যারা আছে, তরুণ যুব সমাজ, তাদেরকে খেলাধুলা দিয়ে উদ্বুদ্ধ করার জন্য আরও বেশি কার্যক্রম বাড়াতে হবে, তেমনি সাংস্কৃতিক পরিবেশ আরও তৈরি করতে হবে, যাতে করে তারা একটা নির্মল পরিবেশের মধ্যে থাকে। এবং এই সাথে সাথে আরেকটা কথা বলতে চাই পিতা মাতার কাছে, যে সন্তানের যে আচরণগুলোর কথা তুমি বললে, সেগুলা যদি লক্ষণ দেখা দেয়, তাহলে কোনো দেরি না করে সাথে সাথে যেন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়, যে কোনো মনোরোগ বিশেষজ্ঞ। ধন্যবাদ। জি, আমি এই সুস্থ বিনোদনের বিষয়টা নিয়ে যদি একটু স্যারের সাথে ছোট করে বলি, যে বাবা মার মাঝে কিন্তু অ্যাকসেপ্টেন্সের বিষয়টা আরেকটা জায়গায় নাই। বাবা মারা কিন্তু মনে করেন যে এই বিনোদন, খেলাধুলা এটা আসলে সময় নষ্ট। এখনকার যে একাডেমিক প্রেশার, কারিকুলাম, সেই জায়গাতে সবসময় আমরা হয়তো একটা হর্স রেসের মধ্যে বাচ্চাদেরকে দিয়ে থাকি, কিন্তু এখানে তার আবেগীয় বুদ্ধিমত্তা, একদমই তো আবেগীয় বুদ্ধিমত্তার যে বিকাশটা, তার যে সোশ্যাল স্কিল, সামাজিক দক্ষতার যে বিষয়গুলো সে তৈরি হবে, তার খাপ খাইয়ে নেওয়ার প্রবণতা, যে কোনো প্রতিকূল পরিস্থিতি সে কিভাবে মোকাবেলা করবে, হাউ টু সে নো, তার কোনো একটা নেগেটিভ কোনো কিছুকে সে কিভাবে না বলতে শিখবে, এই বিষয়গুলো মনে হয় চর্চাটা তখনই হয় যখন আমি আমার পাশাপাশি প্লেমেটস পাই, আমি আরও অনেক মানুষদের সাথে খেলাধুলা করার বা সেই বিষয়গুলোকে চর্চা করার সুযোগটা পাই। সুতরাং সাংস্কৃতিক, বিনোদন, ধর্মীয় মূল্যবোধ, এই সব কিছুর চর্চাটা কিন্তু আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সেটা আমাদের পরিবার থেকে শুরু হওয়া উচিত। আপনি কিছু যোগ করবেন? আমি এটা বলতে চাই, আমার এক্সপিরিয়েন্স থেকে, যে ম্যাক্সিমাম প্যারেন্টস ভাবে যে একবার যদি লাইনে যায় লাইফটা শেষ, পড়ালেখা শেষ, বাট আই এম এ শাইনিং এক্সাম্পল। আই এম ভেরি প্রাউড অফ মাই 2 সন। ওরা যেই টাইমটা লস করেছে, ওর চাইতে অনেক ফাস্টার রান করেছে, বিকজ ওরা জীবন সম্বন্ধে অনেক কিছু জেনেছে, লাইফস্টাইল ডিজিজ তো এটা লাইফস্টাইলটাকে শিখিয়ে দিয়েছে, প্রপার ট্রিটমেন্টটা পেয়েছেন। ভালোবাসা ইজ দ্য মেইন স্ট্রেংথ। আমরা কিন্তু অলওয়েজ মাদকাসক্ত মানি নেগেটিভ একটা জিনিস, ওকে ভালো করতে আমার ভালোবাসা দিতেই হবে, তিরস্কার করা যাবে, ঘৃণা করা যাবে। লাভ ইজ দ্য বিগেস্ট স্ট্রেংথ, এটাই বলবো। দর্শক, অনুষ্ঠান শেষ প্রান্তে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর অরুপতন চৌধুরী, মিস নুসরাত সাবিন চৌধুরী, মিস্টার সাদুল ইসলাম হেলাল, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সবার জন্য। দর্শক, মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিশেষ তৃতীয় মাত্রা আমরা কথা বলছিলাম। বাংলাদেশে মাদকের বিস্তার, এটা বেশ উদ্বেগজনক, এটা আমরা প্রায় সবাই স্বীকার করি এবং বুঝতে পারি, এবং সরকারও এটা মোটামুটিভাবে স্বীকার করে নিয়েছে। পরিত্রাণের উপায় কি? প্রথমত হচ্ছে যে এটাকে অপরাধ হিসেবে বা নৈতিক সংকট হিসেবে না দেখে, অবশ্যই এর সঙ্গে অপরাধ যুক্ত আছে, আমি সেই প্রসঙ্গে আসছি, কিন্তু যারা এটা এই মাদক গ্রহণ করছেন তাদেরকে অন্তত তারা নৈতিক সংকটগ্রস্ত বা অপরাধী সে হিসেবে চিহ্নিত করা যাবে না।
তাদের ভালোবাসা দিতে হবে এবং যারা মাদকসেবী তাদেরকে অসুস্থ হিসেবে বা এটাকে একটা ব্যাধি বা রোগ হিসেবে চিহ্নিত করতে হবে। তবে অবশ্যই এই পাচারকারী যারা বা এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত তারা অপরাধী এবং তাদের ব্যাপারে জিরো টলারেন্সটা দেখাতে হবে। আমরা জানি যে এই অপরাধের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবাই না হলেও অনেকেই, আমাদের রাজনৈতিক নেতৃত্ব আমরা অতীতেও দেখেছি, অনেকের নাম পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে, এরা যুক্ত। কাজেই ওই পর্যায়ের ব্যক্তিবর্গ যুক্ত থাকলে এটা কমিয়ে আনা বা এই ব্যবসাটাকে শেষ করে দেওয়া অত্যন্ত কঠিন কাজ। আমরা আশা করব যে এই বিষয়ে সরকার অন্তত জিরো টলারেন্স দেখাবেন এবং এই বিষয়ে যাদের পরিবারের সংকট আছে তারা খোলামেলা কথাবার্তা বলবেন, চিকিৎসকের বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের শরণাপন্ন হবেন। এবং আমাদের এখানে মেন্টাল হেলথ প্রফেশনালস তার অভাব আছে, আমাদের এখানে প্রয়োজনীয় রিহ্যাব সেন্টার নেই এবং মানসম্মত রিহ্যাব সেন্টার নেই। কিন্তু যেহেতু বিত্তবানদের, আমি যতটুকু জানি এবং বুঝতে পারি, বিত্তবানদের একটা বড় অংশই এই সমস্যায় পরিবার হিসেবে সংকটগ্রস্ত। কাজেই তারা এই বিষয়ে সরকারের নীতি সহায়তা পেলে এখানে বিনিয়োগ করতে উৎসাহিত হবেন এবং সরকার তাদের সঙ্গে পার্টনারশিপে এই কাজটা করতে পারেন। মানসম্মত রিহ্যাব সেন্টারও আমাদের প্রয়োজন এবং সেই সঙ্গে এই সংকট সমাধানের জন্য অন্যান্য অনেক অ্যাক্টিভিটিসের মধ্যে সবচেয়ে জরুরি যেটা, সেটা হচ্ছে যে আমাদের খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপরে অনেক বেশি জোর দেওয়া দরকার। আকাশ দেখবার সুযোগটা করে দেওয়া দরকার, যেটা রিহ্যাব সেন্টারের কথা বলা হয়েছে যে অনেক রিহ্যাব সেন্টারই আসলে সেই সুযোগ নেই, কিন্তু সামগ্রিকভাবেই আকাশ দেখার সুযোগটা আমাদের অনেক সীমিত। আকাশ দেখা বলতে আমরা এখন টেলিভিশনের পর্দায়, তার চেয়ে তো বড় কথা হচ্ছে যে আমাদের যেই ডিজিটাল ডিভাইস আছে সেগুলোর মধ্য দিয়ে আমরা আকাশ দেখবার চেষ্টা করছি। সেটাকে বাদ দিয়ে আসলে খোলামেলা যে পরিবেশ, সেই পরিবেশে আকাশ দেখবার সুযোগটা করে দেওয়া দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।